হার্ট অ্যাটাক হয় বলা হয়, এবং এই হার্ট অ্যাটাকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়। কিন্তু তার পরিবারের তরফ থেকে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করা হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সংবিধানের বিশেষ অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপের দাবি তোলে। দেবাশিস, এই ৩৭০ ধারা সংবিধানে ঠিক কী আছে এবং কেন তিনি এর বিলোপ চান? হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জওয়াহরলাল নেহরুর যে মতবিরোধটা শুরু হয়েছিল সেটা হচ্ছে প্রথমে দিল্লি চুক্তিকে কেন্দ্র করে। নেহেরু লিয়াকত চুক্তি, যেটা ভারত পাকিস্তান উভয় দেশের সাম্প্রদায়িক দাঙ্গা পরবর্তী যে উদ্বাস্তু সমস্যা এবং উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য যে নানা রকম পরিকল্পনাগুলোর কথা বলা হয়েছিল নেহেরু লিয়াকত চুক্তিতে, সেই পরিকল্পনার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনোই একমত হতে পারেননি। তার মনে হয়েছিল নেহেরু লিয়াকত চুক্তি একটা শুধুমাত্র আইওয়াশ, এবং পরবর্তী সময়ে আমরা দেখেওছি যে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এবং একই সাথে 1950 সাল থেকে কাশ্মীর সমস্যা নিয়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সোচ্চার হন, কারণ মহারাজা হরি সিংয়ের কাশ্মীরকে ভারতভুক্তির দলিলে সই করাটাও ছিল একটা ভীষণ হুড়োহুড়ির কাজ। কারণ তার আগে যে দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তকরণের ব্যাপার ঘটেছে, সেখানে তিনটে দেশীয় রাজ্যকে নিয়ে মূলত সমস্যা দেখা দেয়। কারণ মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় তো বলা হয়েছিল যে দেশীয় রাজ্যের শাসকেরা তারা নিজেদের ইচ্ছা মতো তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে তারা ভারতে থাকবেন না পাকিস্তানে থাকবেন না স্বাধীন থাকবেন। তো সেই অনুযায়ী বল্লভভাই প্যাটেল, যাকে আমরা ভারতীয় ঐক্যের প্রতীক হিসেবে জানি, কারণ মূলত তার প্রচেষ্টাতেই ঐক্যবদ্ধ ভারত সেই সময় তৈরি করা গিয়েছিল, বেশিরভাগ দেশীয় রাজ্যকে তিনি ভারতভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু জুনাগড়, হায়দ্রাবাদ এবং কাশ্মীরকে নিয়ে সমস্যা দেখা দেয়। জুনাগড় এবং হায়দ্রাবাদের ক্ষেত্রে রেফারেন্ডাম করে, গণভোট করে সেখানে ভারতভুক্তির সপক্ষে সেই দুটি দেশীয় রাজ্যকে সংযুক্ত করা হয়। কাশ্মীরও প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন। কিন্তু তারপর যখন পাকিস্তান কাশ্মীরের ওপর তার দাবি জানায় এবং পাক অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে থাকে এবং মহারাজা হরি সিং বুঝে যান যে তিনি একক ক্ষমতায় কাশ্মীরকে ধরে রাখতে পারবেন না, তখন তিনি দিল্লিতে চলে আসেন এবং ভারতভুক্তির দলিলে সই করেন। এবার পাকিস্তানের তরফ থেকেও সেখানে রেফারেন্ডাম বা গণভোটের দাবি জানানো হয়। এখন কাশ্মীর যেহেতু জওয়াহরলাল নেহরুর জন্মস্থান, সেহেতু নেহরুর কাশ্মীরের প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল। তো সেই কারণে জওয়াহরলাল নেহরু চেয়েছিলেন যে কাশ্মীরকে কোনোভাবেই হাতছাড়া না করতে। অন্যদিকে বল্লভভাই প্যাটেলের কাশ্মীরের ওপর খুব একটা আগ্রহ ছিল না। যাই হোক, এই ভারতভুক্তির দলিলকেই তখন প্রমাণ হিসেবে দেখানো হয় এবং ইউএনওতে ব্যাপারটি নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রেও জওয়াহরলাল নেহরু ছিলেন প্রধান কারিগর। এক্ষেত্রেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বল্লভভাই প্যাটেল উভয়ের সঙ্গেই তার মতপার্থক্য ছিল। এখন কাশ্মীরকে ভারতভুক্ত করা হলেও ভারতীয় সংবিধানে কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল এই ৩৭০ ধারা অনুযায়ী। এই আর্টিকেল 370 বা ৩৭০ ধারা অনুযায়ী কাশ্মীরকে একটা বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এই স্ট্যাটাসটা কি না, ভারতের জাতীয় পতাকা ছাড়াও কাশ্মীরের নিজস্ব একটা পতাকা থাকবে, কাশ্মীরের একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং কাশ্মীরের জন্য একটি পৃথক সংবিধান থাকবে। এটা শেখ আবদুল্লাহ 3 নেশন থিওরির একটি পার্ট, এবং এটিকেই মূলত কাউন্টার করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং এই আর্টিকেল 370 অনুযায়ী কাশ্মীরের বাইরের কোনো লোক কাশ্মীরে গিয়ে সম্পত্তি কিনতে পারবে না, কাশ্মীরে গিয়ে তারা কোনো ব্যবসায়িক কাজকর্ম করতে পারবে না, সেখানে তাদের বিজনেস সেট আপ করতে পারবে না, ভারতবর্ষের অন্য কোনো অঞ্চল থেকে কেউ কাশ্মীরে গিয়ে এই কাজগুলো করতে পারবে না। এটাকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভীষণ রকমভাবে কন্ডেম করেন। 1951 সালে তিনি সোচ্চারে বলেন যে একই দেশের ক্ষেত্রে दो विधान, दो प्रधान और दो निशान नहीं हो सकते। ভারতবর্ষ যদি
সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র হয়, তাহলে সেখানে কখনোই দুটো সংবিধান, দুজন প্রধানমন্ত্রী এবং দুটো আলাদা পতাকা থাকতে পারে না। মূলত এই দাবিতেই আর্টিকেল 370 অসারতাকে তিনি ঘোষণা করে তিনি উল্লেখ করেন যে এই আর্টিকেল 370 ভারতবর্ষের জাতীয় ঐক্য তৈরি করার ক্ষেত্রে একটি ক্ষতিকারক আর্টিকেল, এবং তিনি এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি কাশ্মীর যাওয়ার চেষ্টা করেন। সেই সময় কাশ্মীরে যেতে গেলে পৃথক আই কার্ড লাগতো, পিএমও থেকে সেটা ইস্যু করা হতো এবং একমাত্র সেই স্পেশাল আই কার্ড দিয়েই কাশ্মীরে প্রবেশ করা যেত। তো এই নিয়মগুলো, সেগুলোকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন যে এগুলো ভারতের জাতীয় ঐক্যের ক্ষেত্রে ক্ষতিকারক, ভারতবর্ষের সম্পূর্ণ ঐক্যের ক্ষেত্রে এই নিয়ম, এই ধারাগুলো, এই রকম স্ট্যাটাস ক্ষতিকারক। সেই জন্যই তিনি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এই কাশ্মীর সংক্রান্ত এই সব ইস্যুগুলোকে নিয়ে শ্যামাপ্রসাদ সরব হয়েছিলেন এবং তিনি সরাসরি কাশ্মীরে প্রবেশ করে এই আর্টিকেল 370-কে ভঙ্গ করার একটা প্রচেষ্টা করেন। তিনি 11ই মে 1953 সালে পাঞ্জাবের উধমপুর হয়ে তিনি কাশ্মীরের বর্ডার অতিক্রম করার চেষ্টা করেন। সেই সময় যেহেতু ইউএনওর একটা ভার্ডিক্ট ছিল যে 1947 থেকে 1957 এই 10 বছরের মধ্যে কাশ্মীরে একটা গণভোট করতে হবে এবং গণভোটের আগে ভারত পাকিস্তান উভয় সেনাবাহিনীকেই তাদের নির্দিষ্ট ক্যাম্প থেকে সেনা প্রত্যাহার করতে হবে, কারণ লাইন অফ কন্ট্রোল তখন কাটা হয়েছে। সেই কারণে কাশ্মীরের সঙ্গে ভারতবর্ষেরও একটা বর্ডার সেই সময় তৈরি ছিল এবং কাশ্মীরে প্রবেশ করতে গেলে আগেই বললাম যে স্পেশাল আইডি কার্ডের প্রয়োজন হতো, যেটা পিএমও থেকে ইস্যু করা হতো। সবাই তখন অবাধে কাশ্মীরে প্রবেশ করতে পারতেন না। তো এই আইডি কার্ড ছাড়াই নাকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পিএমওর পারমিশন ছাড়াই তিনি উধমপুর থেকে কাশ্মীরের বর্ডার অতিক্রম করে কাশ্মীরে প্রবেশ করার চেষ্টা করেন। তো সেই সময় সেখানে পোস্টেড ভারতীয় সেনাবাহিনী তাকে সঠিক পরিচয়পত্র এবং অনুমতিপত্র না থাকার এই অপরাধে বা এই অভিযোগে তাকে গ্রেপ্তার করে 11ই মে 1953 সালে তাকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হয় এবং এরপর আর তিনি মুক্ত হাওয়ায় আর ফিরে আসতে পারেননি। মূলত সরকারিভাবে যে কথাটা বলা হয়েছিল সেটা হলো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৎকালীন আইন এবং নিয়ম ভঙ্গ করে তিনি কাশ্মীরে প্রবেশ করতে চাচ্ছিলেন, জোর করে কাশ্মীরে প্রবেশ করতে চাইছিলেন, সেজন্য ভারতীয় সেনাবাহিনী তাকে বাধা দেয়, তাকে ফিরে যেতে বলে। তিনি সেই কথা না শুনলে তাকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হয়। 1953 সালে 11ই মে পাঞ্জাবের উধমপুর থেকে তিনি যখন কাশ্মীরে অভিযান করেন তখন তাকে গ্রেফতার করা হয় এবং জানা যায় তাকে এমন এক জায়গায় নির্বাসন দেওয়া হয় যেটা প্রায় জনমানব শূন্য এবং 1953 সালে 23শে জুন তার মৃত্যু হয়। অনেকে মনে করেন এটা মৃত্যু না, এটা হত্যা এবং এই হত্যার পেছনে কংগ্রেসের হাত আছে। এই মৃত্যুর আড়ালে কোনো কি রহস্য আছে? তোমার কি মনে হয়? পরাধীন ভারত থেকে শুরু করে স্বাধীন ভারতে, বিশেষ করে নেহেরুভিয়ান পর্ব পর্যন্ত বেশ কিছু রহস্য, ঐতিহাসিক রাজনৈতিক রহস্য রয়েছে। তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান একটি, দ্বিতীয়টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু এবং তৃতীয়টি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু। এই তিনটে বিষয় নিয়ে ভারতীয় ইতিহাসে অনেক জটিলতা, অনেক রহস্য রয়েছে। এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যখন কাশ্মীরে জোর করে প্রবেশ করার অপরাধে বা অভিযোগে গ্রেপ্তার করা হয় 11ই মে 1953, তার পরপরই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে, এবং যে অসুখটিতে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই অসুখটিতে তিনি ইতিপূর্বেও আক্রান্ত হয়েছিলেন। আরও দুবার ওই অসুখে তার আক্রান্ত হওয়ার খবর আমরা পাই 1937 সালে এবং 1944 সালে, এবং তার পারিবারিক ডাক্তার
দুবারই তাকে সারিয়ে তুলেছিলেন, তার নিজস্ব ঔষধপত্র ছিল, কিন্তু তাকে জেলবন্দি হতে হওয়ায় তাকে এক্ষেত্রে সরকারি চিকিৎসকের ওপরই নির্ভর করতে হয় এবং বলা হয় যে তাকে একদম নির্বাসনে রাখা হয়েছিল। পরিবারের কারো সঙ্গে তিনি তার আগে যে ভারতীয় জনসংঘ তৈরি করেছিলেন, যেটা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছে, সেখানকার তার সহকর্মীদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। তো এই বিষয়গুলো মানে উঠে আসে আর কি। এবং মে মাসের শেষের দিক থেকে তার শরীরের যথেষ্ট অবস্থা খারাপ হয়। জুনের শুরুর দিকে তার শারীরিক অবস্থার আরও পতন দেখা যায় এবং বলা হয় যে তিনি নাকি বারবারই বলেছিলেন যে যেভাবে তার চিকিৎসা করা হচ্ছে সেটা ঠিক নয়, যে ইঞ্জেকশন তাকে প্রেসক্রাইব করা হচ্ছে, যে ইঞ্জেকশন তাকে দেওয়া হচ্ছে, সেই ইঞ্জেকশন তার শরীর নেয় না। তখন তাকে বলা হয় যে এটা ইঞ্জেকশনের নতুন ভার্সন, এই ভার্সনটা তার শরীরের নিতে কোনো অসুবিধে হবে না। এবং এরপরে উত্তরোত্তর তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং 22শে জুন তার শারীরিক অবস্থা খুবই খারাপ অবস্থায় পৌঁছায় এবং 23শে জুন তার হার্ট অ্যাটাক হয় বলা হয় এবং এই হার্ট অ্যাটাকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়। কিন্তু তার পরিবারের তরফ থেকে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করা হয়নি। তার পরিবারের তরফ থেকে বারবারই তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কাছে এই মর্মে প্রেসক্রিপশন চাওয়া হয়েছিল, তাকে কি চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়ে বিশদে জানতে চাওয়া হয়েছিল। এমনকি তার মৃত্যুর পরেও জানতে চাওয়া হয় যে তাকে কী রকম চিকিৎসা দেওয়া হয়েছে বা কি ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তার কি প্রেসক্রাইব করেছেন। কিন্তু জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হিসেবে বা তার পিএমও অফিস থেকে বা সরকারিভাবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবী, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্ত্রী, তিনি বারবার নেহরুকে চিঠি লিখেছিলেন, জওয়াহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন। প্রথম কয়েকবার চিঠির পর প্রধানমন্ত্রী উত্তর দেন, প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু উত্তর দেন যে এই রকম আশঙ্কা করার কোনো কারণ নেই যে তার পুত্রকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তার পুত্রের মৃত্যু অত্যন্ত স্বাভাবিক, হার্ট অ্যাটাকেই তিনি মারা গেছেন, এর পেছনে কোনো রকম চক্রান্ত বা কোনো রকম ষড়যন্ত্র নেই। কিন্তু তারপরেও যোগমায়া দেবী কন্টিনিউয়াসলি তার কাছে ওষুধপত্রের সম্পর্কে বিশদ জানতে চাইলে বা প্রেসক্রিপশন দেখতে চাইলে জওয়াহরলাল নেহরু আর কোনো চিঠির উত্তর তাকে দেননি, তিনি নিশ্চুপ হয়ে যান। ফলে এর থেকে একটা থিওরি উঠে এসেছে যে তাকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, এর পেছনে কংগ্রেসি রাজনীতি রয়েছে, এরকম একটা অভিযোগ করা হয়। এবং 2004 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু একটা নেহরুভিয়ান কনস্পিরেসি, তাকে হত্যা করা হয়েছে। এবং পরবর্তীকালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর 2019 সালে এই মর্মে একটি এনকোয়ারি কমিশন তৈরি হয়েছে। তারা তাদের কাজ করছেন, গবেষণা চালাচ্ছেন, তবে এখনও পর্যন্ত কোনো রকম সত্য উদ্ঘাটিত হয়নি বা এই বিষয়ে সিদ্ধান্তমূলক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে এটাও সত্যি অনেকটা সময় পেরিয়ে গেছে, 1950-এর দশক থেকে শুরু করে আজকে আমরা 2020-র দশকে রয়েছি, ফলে 70 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ফলে অত পুরনো ডকুমেন্ট খুঁজে বের করা বা তার অস্তিত্ব আদৌ এখন আছে কি না সেগুলো বের করা অত্যন্ত কঠিন কাজ। তবে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। ফলে এই বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছনো এটা খুব মুশকিল এবং আমার পক্ষে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত এভাবে বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, রহস্যটা রয়েছে এবং যেটা খুব অবাক করার বিষয় যে তৎকালীন পিএমও থেকে, কেন্দ্রীয় সরকার থেকে এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং তারপর দীর্ঘকালীন পরবর্তী সরকারে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারাও এই বিষয়ে কোনো রকম সদর্থক ভূমিকা নেননি। ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে অবশ্যই একটা রহস্য এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে এবং তার পরিবারের তরফ থেকে বারবারই যেটা দাবি করা হয়েছিল যে তার মৃত্যুটা স্বাভাবিক নয়। আমরা এটুকুনিই বলতে পারি, তবে তার মৃত্যু স্বাভাবিক কি স্বাভাবিক নয়, তার মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা বা সত্যি হার্ট অ্যাটাকে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, কোনোটাই দৃঢ়ভাবে বলার মতো প্রমাণ
আমাদের হাতে এই মুহূর্তেও নেই। ফলে এখনও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু একটি রাজনৈতিক রহস্য হিসেবেই রয়ে গেছে। আধুনিক ভারতের ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠিক কী কারণে স্মরণীয় হয়ে থাকবেন বলে তোমার মনে হয়? হ্যাঁ, আধুনিক ভারতের ইতিহাস এবং রাজনীতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদিকে যেমন একজন বিতর্কিত চরিত্র, অন্যদিকে এই বিষয়ে কোনো বিতর্ক নেই যে তিনি একজন অত্যন্ত মেধাবী, উচ্চশিক্ষিত একজন মানুষ, একজন স্পষ্ট বক্তা, এমন একজন মানুষ যিনি নিজের বিশ্বাসের থেকে কোনোদিন সরে আসেননি, যার শিরদাঁড়া ভীষণ সোজা ছিল এবং ভারতীয় রাজনীতিতে একজন নির্ভীক স্পষ্ট বক্তা হিসেবেই যিনি কোনো রকমের মন্ত্রিত্ব, কোনো রকমের ক্ষমতার পরোয়া কোনোদিন করেননি, এই রকম একজন মানুষ হিসেবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণীয় হয়ে থাকবেন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে উপনিবেশ বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একটা সময় পর্যন্ত ঐক্যবদ্ধ ভারত গঠনের স্বপ্ন দেখতেন। বাংলা বিভাজনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেজন্য কেউ কেউ তাকে সমালোচনা করেন, আবার কেউ কেউ তাকে পশ্চিমবঙ্গের স্রষ্টা বলেন। তার সমালোচকরা যেমন রয়েছেন, তার অনুগামীরাও রয়েছেন। সেই কারণেই প্রথমে বললাম যে তিনি একজন অত্যন্ত বিতর্কিত চরিত্র, কিন্তু নিজের রাজনৈতিক বিশ্বাসে তিনি অটুট ছিলেন। কোনো রকম রাজনৈতিক ক্ষমতা পাওয়া বা কোনো রকম মন্ত্রিত্ব বা কোনো রকম পদাধিকারের পরোয়া তিনি কখনো করেননি। এই বিষয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি একজন নির্ভীক স্পষ্ট বক্তা ব্যক্তি, তার বলিষ্ঠ এবং সৎ চরিত্র নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন অত্যন্ত স্মরণীয় ব্যক্তি। ভারতবর্ষের ইতিহাসে রাজনীতিতে যে কজন কৃতি রাজনীতিবিদ এসেছেন, যে কজন শিক্ষিত মেধাবী রাজনীতিবিদ এসেছেন, তাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অন্যতম। এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র হিসেবেও তার একটা আলাদা ভূমিকা ভারতবর্ষের ইতিহাসে এবং রাজনীতিতে থাকবে। তাই ভারতবাসী পরবর্তীকালে তাকে, যদিও তার মৃত্যু নিয়ে একটা বড় রহস্য হয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু ভারতবাসীর কাছে তিনি একজন স্পষ্ট বক্তা, নির্ভীক, মেধাবী, শিক্ষিত রাজনীতিবিদ হিসেবেই স্মরণীয় থেকে যাবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে আমি এটুকুনি বলতে পারি। দেবাশিস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমাদের এই এপিসোডটা কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই আমাদের জানাবেন, কারণ মতামত বিনিময়ের মাধ্যমেই সাংস্কৃতিক উত্তরণ ঘটে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।